নমস্কার, আমি বিশ্বজিৎ। শুভ শারদিয়া। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এর আগেও আমি একটি ভিডিও করেছি বেশ কয়েকবার, যে ইসরায়েল ইরানের যুদ্ধ, তার উপরে ভারতের কী প্রভাব পড়তে পারে, ভারতবর্ষে কতটা ইকোনমিক্যালি প্রভাব পড়তে পারে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। কিছু রিকোয়েস্ট আমার কাছে এসছে এই নিয়ে একটা ভিডিও করার জন্য, সেই জন্য আমি করছি। তো এইটা যদি আমাকে বুঝতে হয়, ভারত এবং ইসরায়েল এবং ইরানের যুদ্ধে ভারতবর্ষে কী প্রভাব পড়তে পারে ইকোনমিক্যালি, তো আমাকে দুটো করিডর সম্বন্ধে জানতে হবে। এবং ভবিষ্যতে, তার কিছু বলার আগে আমি বলছি, ভবিষ্যতে আমি যখন ভিডিও করব, কিছু ভিডিও করব যেখানে ম্যাপিংয়ের দরকার হতে পারে, সেক্ষেত্রে আমি ম্যাপ দিয়ে আপনাদের বোঝাবো, সেক্ষেত্রে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো যেটা হচ্ছে, ইসরায়েল ইরানের যুদ্ধে ভারতবর্ষে কী প্রভাব পড়তে পারে সেটা যদি আমাকে বুঝতে হয়, তাহলে আমাকে দুটো করিডোর সম্বন্ধে জানতে হবে। একটা হচ্ছে INSTC, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর INSTC, এবং IMEC, ইন্টারন্যাশনাল মিডল ইস্ট ইউরোপিয়ান করিডোর। এই দুটো করিডোর সম্বন্ধে আমাকে জানতে হবে। তো ফার্স্ট হচ্ছে INTC, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। এটা হচ্ছে মুম্বাই থেকে শুরু হয়ে বান্দার আব্বাস, একটি বন্দর আছে ইরানে, সেখান দিয়ে চলে যাচ্ছে বাকু, যেটা আজারবাইজানে। সেই বাকু থেকে চলে যাচ্ছে আস্তারাখান, সেটাও আজারবাইজান। সেখান থেকে সোজা চলে যাচ্ছে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ। আপনারা কিছুদিন আগে শুনেছিলেন যে এই INSTC করিডোর থেকে দুই ট্রেন ভর্তি কয়লা কিন্তু এই রুট দিয়ে বম্বেতে এসেছিল। মস্কো পাঠিয়েছিল এটা কয়লা, দুই ট্রেন ঠাসা কয়লা পাঠিয়েছিল। এই যে করিডোরটা আছে, প্রথম আমি কি বললাম, করিডোরটা মুম্বাই থেকে যাচ্ছে হচ্ছে বান্দার আব্বাস, ইরানের একটি বন্দর, সেখান থেকে চলে যাচ্ছে বাকু, আজারবাইজান, সেখান থেকে চলে যাচ্ছে আস্ত্রাখান, আজারবাইজান, সেখান থেকে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ হয়ে ওখান থেকে ফিনল্যান্ড, নর্দার্ন ইউরোপ রিজিয়নে চলে যেতে পারবে, সেখান থেকে কোনো অসুবিধা নয়, বাল্টিক উপসাগর দিয়ে। তো এই যে পাতটা, যেখান থেকে মুম্বাই থেকে বান্দার আব্বাস, যেহেতু ইরানে একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তো 2-3 দিন আগে ইরানের অ্যাম্বাসাডার কিন্তু একটি কথা বলেছেন, রাষ্ট্রদূত, যে ভারতকে এগিয়ে আসা উচিত, ইসরায়েলের সাথে আলোচনা করা উচিত, এবং এই যুদ্ধ থেকে ইসরায়েলকে বিরত রাখা উচিত, এবং ভবিষ্যতে যদি ইসরায়েল কোনো রকম আক্রমণ না করে সেদিকেও দেখা উচিত। এই কথাটি কেন বলল? এই কারণ হচ্ছে, যেহেতু ম্যাক্সিমাম 85-90% তেল ইরান থেকে, মধ্যপ্রাচ্য থেকে ভারত আমদানি করে, সেক্ষেত্রে ভারতের উপর একটা প্রেশার তৈরি করা হলো। এবং যেহেতু মুম্বাই থেকে বান্দার আব্বাস যেটা রয়েছে, বান্দার আব্বাসের সামনে একটা প্রণালী রয়েছে, সেটার নাম হচ্ছে হরমুজ প্রণালী বা হরমুজ স্ট্রেট। সেখান থেকে কিন্তু 85-90% তেল মধ্যপ্রাচ্য, ইরান থেকে এই ইন্ডিয়াতে আমদানি করা হয় জাহাজের মাধ্যমে। তো এই 2 কিলোমিটার একটা স্ট্রেট রয়েছে, এই 2 কিলোমিটার স্ট্রেটটা গালফ অফ ওমান এবং গালফ অফ আরাবিয়ান, এই দুটো জায়গাকে যুক্ত করেছে। এবং গালফ অফ আরাবিয়ান থেকে গালফ অফ ওমান যুক্ত রয়েছে হচ্ছে আপনার হরমুজ প্রণালী দিয়ে। সেখান থেকে গালফ অফ ওমানে আসলো, গালফ অফ ওমান থেকে আরাবিয়ান সি হয়ে মুম্বাই ঢোকে। এই হচ্ছে রুট। তো যদি কোনোভাবে এখানে ইরান ব্লক করে হরমুজ প্রণালী, যেহেতু এটা ইরানের মধ্যেই পড়ছে, সেক্ষেত্রে কিন্তু তেল আমদানি ভারতের ক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে এবং একটা বিশাল ডেফিসিট তৈরি হতে পারে। আপনারা জানেন, যদি তেলের আমদানি বন্ধ হয়ে যায়, ডিমান্ড বেড়ে যাবে এবং সেক্ষেত্রে তেলের দাম বাড়বে। অলরেডি $79-80 ব্যারেল হয়ে গেছে, সেটা 100 অবধি চলে যেতে পারে। সেক্ষেত্রে ডলার এগেনস্টে টাকার ভ্যালুও কমে যেতে পারে এবং ভারতবর্ষে কিন্তু একটা বিজনেস ঘাটতি তৈরি হতে পারে, কারণ যতটা আমদানি হচ্ছে ততটা রপ্তানি হবে না। এবং যেহেতু ডলারের ভ্যালু বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে অনেক বেশি টাকা দিয়ে ইন্ডিয়াকে তেল কিনতে হবে। এবং যেহেতু তেলের দাম বেড়ে গেলে কিন্তু, বা গ্যাসের দাম বেড়ে গেলে কিন্তু জিনিসপত্রের সব কিছুর দাম বেড়ে যাবে। ইনফ্লেশন একটা এমন জায়গায় পৌঁছাবে, সেখান থেকে কন্ট্রোল করা
রিজার্ভ ব্যাঙ্ক বা ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষে একটু অসুবিধার মধ্যে পড়তে হবে, অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হবে। তো সেক্ষেত্রে এই একটা প্রভাব হতে পারে। আরেকটা যে রুট আছে আমি বললাম IMEC, ইন্টারন্যাশনাল মিডল ইস্ট ইউরোপিয়ান করিডোর, সেটা হচ্ছে এই বোম্বে থেকে শুরু হচ্ছে। বোম্বে থেকে শুরু হয়ে আপনার চলে যাচ্ছে বান্দার আব্বাস থেকে ওমান, ওমান থেকে ইউএই হয়ে সৌদি আরব হয়ে সোজা চলে যাচ্ছে আপনার ইসরায়েল, ইসরায়েল থেকে জর্ডান থেকে ইসরায়েল হয়ে সোজা চলে যাচ্ছে গ্রিস। তারপরে গ্রিস থেকে আপনি নর্দার্ন ইউরোপ, ইস্টার্ন ইউরোপ যেখানে খুশি যেতে পারেন, সেখানে কোনো অসুবিধা নয়। কিন্তু এই যে রুট আবার সেই বোম্বে থেকে বান্দার আব্বাস, এই যে রুট, এটা কিন্তু ওখানে কিন্তু হয়েই কিন্তু এই রুটে ঢুকতে হবে। তো এই দুটো ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের অসুবিধা রয়েছে। এবং ইসরায়েল যদি কোনো কারণে ইরানের নিউক্লিয়ার ইনস্টলেশনের উপর আঘাত করে, যেটা আগেই ইসরায়েল বলে রেখেছে, এবং অয়েল রিফাইনারির উপর আঘাত করে, সেক্ষেত্রে কিন্তু এই হরমুজ যে স্ট্রেট আছে সেটা কিন্তু ব্লক করবে ইরান। এবং সেক্ষেত্রে কিন্তু একটা ভারতবর্ষের উপর চাপ আসবে। শুধু ভারতবর্ষ নয়, চায়নাও বা এশিয়ার আদার্স কান্ট্রি, মালয়েশিয়া হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, সিঙ্গাপুর হতে পারে, সবার ক্ষেত্রে একটা তেল আমদানির ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়তে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু এই রাষ্ট্রপ্রধানদের থেকে, এইসব দেশের রাষ্ট্রপ্রধানদের থেকে কিন্তু ইসরায়েলের কাছে একটা ফোন যেতে পারে যে যুদ্ধটা বন্ধ করার জন্য। সেই জন্য যদি কোনো রকম নিউক্লিয়ার ইনস্টলেশনে আঘাত হানা হয় ইসরায়েলের তরফ থেকে, বা অয়েল রিফাইনারিতে আঘাত হানা হয়, সেক্ষেত্রে কিন্তু এই একটা প্রেশার এশিয়ান কান্ট্রিজের উপর ইরান দিতে পারে, এই হরমুজ প্রণালী যেটা রয়েছে সেটাকে ব্লক করে। তো এই সমস্যার সমাধানটা কথা, সমস্যার সমাধান একটি আছে, আমি আগেই বলেছিলাম, মোসাদ যে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী, সেখানে কিন্তু ইরানের মধ্যে ছড়িয়ে রয়েছে, বিভিন্ন প্রশাসনের মধ্যে রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, বা সিকিউরিটি যে ইরানের সাদাক সিকিউরিটি এজেন্সি সেখানে রয়েছে, ডিফেন্সে রয়েছে, এবং বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে কিন্তু মোসাদ ছড়িয়ে রয়েছে, এবং পাবলিকের মধ্যেও কিন্তু মিশে রয়েছে, সোসাইটির মধ্যে। তো সেক্ষেত্রে একটা সোসাইটিতে কিন্তু একটা অচলাবস্থা তৈরি করতে পারে মোসাদ, যাতে ইন্টারনাল একটা গণ্ডগোল, যেটা বাংলাদেশে হচ্ছে সেরকম কিন্তু ইন্টারনাল একটা গণ্ডগোল তৈরি করে কিন্তু রেজিম চেঞ্জ করার একটা দিকে এগোতে পারে। তো আপনারা জানেন যে ইরানে অলরেডি আন্দোলন হয়েছে, হিজাব আন্দোলন, বিশাল একটা প্রভাব পড়েছিল। এবং সেক্ষেত্রে খামেইনি যে এদের ধর্মীয় গুরু প্রধান, যার কথা মতো সব কিছু ইরানে হয়, সে খামেইনির উপর কিন্তু লোকে কিন্তু খুব একটা সন্তুষ্ট নয়। তাদের এই ধর্মীয় কার্যকলাপ, তাদের মানুষের বা গণতন্ত্রের উপর তাদের যে একটা চাপ, বা মানুষের যে বাক স্বাধীনতা রয়েছে সেটার উপর হস্তক্ষেপ, এই নিয়ে কিন্তু, বা তাদের স্বাধীন জীবনযাপনের উপর যে হস্তক্ষেপ, এই নিয়ে কিন্তু ইরানের মানুষ খাপ পাচ্ছে। সেই রোষটাই কিন্তু হামাস কাজে লাগাতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু যদি ইসরায়েল আক্রমণ করে বাইরে থেকে, বা আমেরিকা আক্রমণ করে, সেক্ষেত্রে কিন্তু ভেতরে কিন্তু তারা এই প্রসেসটা চালাতে পারে, অচলাবস্থা তৈরি করতে পারে। এবং এখন তারা কেন বেরিয়ে আসছে না পাবলিক, কেননা এখনকার ইরানের সেনা যে রয়েছে, সেনা এখন যদি নামে তাহলে বিভিন্নভাবে তাদের উপর, পাবলিকের উপর অত্যাচার হতে পারে, তারা গুলি করতে পারে, অ্যারেস্ট করতে পারে, গুম করতে পারে। কিন্তু যদি বাইরে থেকে আক্রমণ হয় এবং ইরান যদি ছন্নছাড়া হয়ে যায়, তখন কিন্তু পাবলিক রাস্তায় নেমে, এবং মোসাদ কিন্তু সেই অপারেশনটা এক্সিকিউট করতে পারে, যে ভেতরে একটা অচলাবস্থা তৈরি করে খামেইনি যে রয়েছে তাকে হত্যা করা, বা তার রেজিম চেঞ্জ করে এমন একটা সরকার বসানো যেটা ইসরায়েল বা আমেরিকার পাপেট গভর্নমেন্ট হবে। এবং সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো, যেটা ইন্ডিয়ার বা এশিয়ান কান্ট্রিজের উপর তেলের দিক থেকে যে ইকোনমিক্যালি একটা চাপ, সেটা কিন্তু এটা নাও হতে পারে, বা সম্ভাবনা খুবই কম। তো এই ছিল আজকের আমার আলোচনার বিষয়বস্তু। তো আপনাদের কি মনে হয় যে ইরান ইসরায়েল যুদ্ধ লাগলে কতটা ভারতবর্ষের ইকোনমির উপর সেটা প্রভাব পড়বে? অবশ্যই আপনারা জানান কমেন্টসে। পুজো ভালো কাটান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।